এই গোকুল চাটুর্যকে শুধু এই গ্রাম নয়, আশেপাশের আরো 5টা গ্রামও এক ডাকে চেনে। বাচ্চা বুড়ো সবাই সমীহ করে। আর তুমি তুমি আমার নিজের মেয়ে হয়ে এই কাজ করলে। শোনো, জবা আমাদের মেয়ে, ওর সুখের থেকে আর কিছুই আমাদের কাছে বড় নয়। তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। জমিদার গোকুল চাটুর্যের জামাই গায়ে গায়ে মাঠে ঘাটে যাত্রা করে বেড়ায়, এটা কিছুতেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার মেয়ের জন্য লোকের কাছে আমি আমার মান সম্মান খোয়াতে রাজি নই। ওর কথাটা তুমি একবার ভাববে না? ভাবার তো কিছু নেই, ও আমার সম্মানের কথা ভেবেছিল। তাও ও যদি ওই বাউন্ডুলে ছেলেটাকে ছেড়ে চলে আসে, আমি আবার ওকে আমার মেয়ে বলে কাছে টেনে নেব। ছি ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। এ তুমি কি বলছো? ওদের বিয়ে হয়ে গেছে, এখন জবা যদুকে ছেড়ে আসবে কি করে? না আসতে পারলে আসবে না, তবে আমার বাড়িতে ওর কোনো জায়গা হবে না। আমি মনে করব আমার কোনো মেয়ে নেই, তুমি ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। না না, এ হতে পারে না। জবা মা, জবা, জবা রে। জবা, জবা রে, জবা, ও জবা, 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 জবা। উফ, তুই এখানে? ও কি রমা, কি হয়েছে? এত দৌড়চ্ছিস কেন? হরি, তোর স্বামী এসেছে রে। কি বললি? উনি এসেছেন? কোথায়? তুই কার থেকে জানলি? আরে মিত্তির বাড়ির ছেলেরা দেখেছে, যদু দাদাদের দল পাশের গায়ে যাত্রা করতে এসেছে, আবার এগিয়েও নাকি আসবে। কি বলছিস তুই? এক্ষুনি ঘরে যাই আমি। যদি যদু ঘরে আসে। এই যে নবাব নন্দিনী, হ্যাঁ, খুব তো টোটো করে বেড়াচ্ছ। এদিকে আমার ধারটা যে শোধ করতে হবে সে কথা খেয়াল আছে? হ্যাঁ, কি জ্বালা, অনেকদিন তো হলো। খুব খেয়াল আছে কাকা, আমায় আর কটা দিন সময় দিন। কি জ্বালা, চাল ডাল মিলিয়ে পুরো 16 আনা। আবারও মনে করিয়ে দিলাম, খাওয়া হয়ে গেল আর ভুলে গেলাম, এমনটা যেন না হয়। হ্যাঁ, কি জ্বালা রে বাবা। ও আবার কেমন কথা কাকা? সই তো বললো তোমার ধার শোধ করে দেবে, আর আমার সই নবাব নন্দিনী না হলেও জমিদার নন্দিনী তো বটেই, সেটা তুমিও জানো। হ্যাঁ, তা জানবো না কেন? কি জ্বালা, বাবা জমিদার, স্বামী যাত্রা করে বেড়ায়। হ্যাঁ, কিন্তু বলি, এসব জেনে আমার লাভটা কি? কি জ্বালা বলো। আমার ধারটা শোধ করে দিক, আমি আর কিছু বলবো না। কালকের মধ্যেই আমার ধারটা শোধ করে দিও। কি জ্বালা, কি জ্বালা রে বাবা। তাই দেবো কাকা। রমা চল। জবা, আমি ভেবে পাই না তুই যদুদাকে কি দেখে বিয়ে করলি বলতো? তোর এত ভেবে কাজ নেই, আমার সোনা সই। এখন পা চালিয়ে চল দেখি। কি আক্কেল বলতো যদুটার, অমন সোনার প্রতিমা বউকে ফেলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, একটু মায়াও হয় না? যা বলেছিস, আহারে বউটার মুখের দিকে তাকালে ভারী মায়া হয়, একেবারে লক্ষ্মী প্রতিমা। কি দেখে যে ওই যদুটার গলায় মালা দিল মেয়েটা, কে জানে। সংসারে মন নেই, খালি যাত্রা দলে থেকে টোটো করে ঘুরছে। বউটা যে কি খাচ্ছে কি করছে সেদিকে কোনো মন নেই। বাবা ভোলানাথ, তুমি দেখো যদু যেন একটি বার ঘরে আসে। তুমি ঘরের দিকে ওর মন ফিরিয়ে দাও ঠাকুর। তুমি মুখ তুলে চাও ঠাকুর, তুমি মুখ তুলে চাও।
জবা, কে? যদু, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? এই তো এক্ষুনি পালা শেষ হলো, তাই একটু ফাঁক পেতেই চলে এলাম। ওখানে কেন? এসো, ঘরে এসো। ঘরে ঢুকে আর কি করব জবা? আমাকে এক্ষুনি চলে যেতে হবে। দলের অধিকারীর কড়া নিয়ম, ছুটি না পেলে কোথাও যাওয়া চলবে না। তোমার জন্য আমার খুব মন কেমন করছিল, তাই একটু ঘুরে গেলাম। দেরি হলে কিন্তু মুশকিল হবে। সবাই বলছিল আমাদের গ্রামে তোমরা পালা করবে। হ্যাঁ ঠিকই তো, ওখানের পালা শেষ করে এখানে আসবো। গ্রামের মোড়ল বায়না করে এসেছে। তখন কিন্তু তোমাকে আসতে হবে, বলে দিলাম। হ্যাঁ গো, নিশ্চয়ই আসবো। অধিকারী মশাইকে আগে থেকেই বলে রাখবো, উনি নিশ্চয়ই না করবেন না। কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। আমি কিন্তু খুব আশা করে থাকবো যদু। আচ্ছা বেশ, আসছি। যদু, যদু। হ্যাঁ রে জবা, কি ব্যাপার বলতো? আজ সারাদিন কোথায় ছিলি তুই? কোথায় আর থাকবো, ঘরেই ছিলাম। ভুলে গেলি কাকার ধার শোধ করতে হবে, তাই এই বাসনগুলো গুছোচ্ছিলাম, বিক্রি করে পয়সা আনবো বলে। আচ্ছা, এখন রাগ দেখি এসব। এবার উঠে ভালো করে চান করে সেজে গুজে তৈরি হয়ে নে। কেন সাজবো কেন রে? সাজবো কেন মানে? আজ যদুদার যাত্রা আছে না মোড়লের বাড়িতে। হতভাগী সব ভুলে বসে আছে, তোর স্বামী যে শিব সেজেছে। হ্যাঁ তাই তো, আজ যে দক্ষযজ্ঞ পালা হবে। সবই তো জানো দেখছি, তবে অমন ভুলে যাবার ভান করছিলে কেন বাপু? তোমার অত ঢং কিসের বুঝি না বাপু। কি বলিস রমা? ও কেমন কথা দিদি? ঢং করবে কেন? অত বড় ঘরের মেয়ে হয়েও আমার সইয়ের কোনো অহংকার নেই, একদম মাটির মানুষ। হ্যাঁ, বড় ঘরের মেয়ে এসে হা ঘরের বউ হয়েছে, একটা ভালো কাপড়ও তো জোটে না। ওকে পালা দেখার জন্য ডাকছিস? ছি 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 ছি, আমার তো ভাবতেও লজ্জা করছে ওর সাথে পালা দেখবো। আমার দু হাতে দেখেছিস সোনার বালা, সোনার কাঁকন। ওর সাথে বসে পালা দেখলে পাড়ার লোকের কাছে মান থাকবে? তাহলে তুমি যেও না আমাদের সাথে, আমি তো সইয়ের সাথে বসেই পালা দেখব। আচ্ছা জবা, এখন আসি রে, বিকেলে তৈরি থাকিস, আমি এসে ডেকে নিয়ে যাব। সাক্ষাৎ যেন মহাদেব নেমে এসেছেন। কি জবা, যাত্রা কেমন লাগলো? ভীষণ ভালো। জানো তো, তোমাকে দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি শিব মর্তে নেমে এসেছেন। সত্যি? তাহলে আমার সাজটা দারুণ হয়েছিল বলো। সে আর বলতে, তবে দক্ষযজ্ঞের সতী আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, দুজনের কাহিনী এক। এ কথা কেন মনে হলো তোমার? ভেবে দেখলে তুমিও বুঝবে। সতী কত বড় ঘরের মেয়ে, কিন্তু ভালোবেসে বিয়ে করলো ভিখারি শিবকে, আমার মতো, তাই না? আর শিবের যেমন কোনো সংসারের চিন্তা ছিল না, সারাদিন ঘুরে বেড়াতো, তুমিও তেমনি ঘুরে ঘুরে যাত্রা করে বেড়াও, সংসারে একটুও মন নেই। সত্যি আমার এবার সংসারে একটু মন দেওয়া উচিত। আচ্ছা, তোমার বাবার প্রাণে কি একটু দয়া মায়া নেই? আমাকে না হয় না ডাকলো, কিন্তু পালা পার্বণে তোমাকে তো নিয়ে যেতে পারে। তুমি তো তার একটাই মেয়ে, কিভাবে এমন মুখ ফিরিয়ে থাকতে পারে কে জানে। যাওয়ার কি আর মুখ আছে? কেন, তোমারও কি আমার মতো গরিব ছেলেকে বিয়ে করবার জন্য আফসোস হচ্ছে? মোটেই তা নয়, গরিব বড় লোকের জন্য নয় গো, তোমার এই ভবঘুরে জীবনটার জন্যই আমার যত মুশকিল। তুমি যদি একটু সুস্থির হয়ে সংসারটা করতে, তাহলে এত অসুবিধে হতো না। সে তোমার বাবা যাই বলুক না কেন, আমি কিন্তু তোমার কথা কখনো ভুলি না।
তোমাকে স্বাচ্ছন্দ্য দিতে পারি না ঠিকই, কিন্তু কিন্তু টাকাটাই কি জীবনের সব? বলো তো জবা। আমি কি সে কথা বলেছি? দরকার নেই আমার টাকার। তোমার কাছে এমনি সুখে আছি, আনন্দে আছি, কোনো দুঃখ নেই আমার। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। খুব ঘুম পাচ্ছে আমার। দক্ষযজ্ঞে তোমার শিবের অভিনয়টা এখনো আমার চোখে ভাসছে। সেই যে দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করার জায়গাটা। জবা মা, জবা মা। কে ডাকে? মণিভূষণ কাকা? জবা মা, এই যে মা। মণি কাকা, তুমি? এতদিন বাদে আমাকে মনে পড়লো বুঝি? বাড়িতে উৎসব কিনা, তাই হয়তো মনে পড়েছে তোমাকে। তোকে কি আমি ভুলতে পারি রে মা? কিন্তু কিন্তু আমি তো কর্মচারী, কর্তার হুকুম না পেলে যে আমি আসতে পারি না মা। এই কাকার উপর তুই রাগ করিস নে মা। বাবার মন বদলেছে তাহলে? কর্তার মন কি এত সহজে বদলাবে রে? যত কষ্ট তো এই গিন্নিমার, দিন রাত কেঁদে কেঁদে সারা হলো, কিন্তু কর্তাকে তো কিছু বলার জো নেই। তাহলে আজ এখানে এলে যে? আরে মারে, বাড়িতে বড় উৎসব, তাই তোকে নিতে পাঠালেন। উৎসব? কি উৎসব? বিরাট যজ্ঞ হবে। তোর মঙ্গল কামনায় কর্তা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন। আশ্চর্য! হঠাৎ এতদিন পর আমার মঙ্গল কামনায় বাবা যজ্ঞ করবে? তবে তো যদুকেও নিশ্চয়ই যেতে বলেছে। বলতে বলতে আমার আমার বুক ফেটে যাচ্ছে রে। এ যজ্ঞ যজ্ঞ তোর মঙ্গল কামনায় আর জামাই বাবাজির অনিষ্ট কামনায়। কি বলছো তুমি? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। কর্তার বিশ্বাস এই যদু তোকে ভুলিয়ে নিয়ে এসেছে, তাই তাই কর্তার এখনো যদুর উপর খুব রাগ। জবা যাবে না মণি কাকা? না, আমি যাব। কি বলছো কি জবা? আমার অনিষ্ট কামনায় যজ্ঞ হচ্ছে শুনেও তুমি ওখানে যাবে? যেতে তো হবেই, যোগ্য জবাব দিতে হবে। জবা, জবা, আমি আর এগোবো না। তোমার বাপের বাড়ি তো আর বেশি দূরে নয়, এবার তুমি চলে যাও। তুমি কষ্ট করে এতটা পথ হেঁটে কেন এলে? বারে, তুমি বিয়ের পর এই প্রথম বাপের বাড়ি যাচ্ছ, আর আমি আসবো না? ইস, তাই? দিয়ে গেলে আর নিয়ে যাবে না? নিয়ে তো যাবই। আমি এই গাছতলাতেই বসে থাকবো, একেবারে তোমাকে সঙ্গে করে নিয়ে ফিরবো। কি? আর আমি না ফিরতে চাইলে? তুমি আমার কাছে ফিরবে না? এটা কখনো সম্ভব? আমি কিন্তু তোমার অপেক্ষায় এখানেই বসে রইলাম। এভাবে বসে থাকতে তোমার কষ্ট হবে যে। আমার কষ্টের জন্য তুমি একটুও ভেবো না। মাঠে ঘাটে ঘুরে বেড়ানোই তো আমার অভ্যেস। তুমি নিশ্চিন্তে যাও, বাবাকে যোগ্য জবাব দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। জবা মা, এবার যে একটু তাড়াতাড়ি করতে হবে রে মা, বেলা থাকতে থাকতে তো পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, হয়ে গেছে। যদু,
আমি আসি, কেমন? সাবধানে থেকো। তুমি একটুও চিন্তা করো না, একটা রাত তো আমার এখানে ভালোই কেটে যাবে। তুমি এখন যাও। খিদে পেলে চিড়ে গুড়টা খেয়ে নিও কিন্তু। কাল ভোরে ভালোই ভালোই ফিরে এসো। দুর্গা দুর্গা। এই তো জবা মা, এসে গেছিস। এতদিন পর তোকে দেখে আমার খুব ভালো লাগছে রে মা। তোর মঙ্গলের জন্যই তো এইসব যজ্ঞ। ভালো, কিন্তু একটা কথা ভেবে দেখো, আমার মঙ্গল কামনার অর্থ কিন্তু যদুরও মঙ্গল কামনা। এসব কথা এখন থাক, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে আগে কিছু খাও। খাবো? এখানে? তুমি আমার স্বামীর অনিষ্ট কামনায় যজ্ঞ করবে আর আমি এখানে খাবো? এখানে থাকা তো দূর, আমি এখানে জলস্পর্শও করব না। জবা, নিজের বাবাকে এভাবে অপমান করতে পারছিস তুই? তুমি যদি আমার স্বামীকে অসম্মান করো তবে এরকম অপমান তোমাকেও সইতে হবে বই কি। যাই হোক, আমি তোমাকে এটুকুই বলতে এসেছিলাম, যেখানে আমার স্বামীর স্থান নেই, সম্মান নেই, সেখানে আমারও স্থান নেই। কি এত বড় কথা? কি ভেবেছিস তুই এসব শুনে আমি যদুকে মেনে নেব? কোনোদিনও নয়, প্রাণ থাকতে আমি ওকে মানব না। তবে আজ থেকে তোমার মেয়েকেও ভুলে যেও বাবা। জবা, ওরে ওরে, মেয়েটা সন্ধেবেলায় বেরিয়ে যাচ্ছে, ওকে আটকা আটকা, জবাকে আটকা। মাগো, চোদু চোদু চোদু। জবা জবা, আমি কেন এমন দেখলাম? তবে কি জবার কিছু জবা 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 জবা। আমি আর কোনো আশা দেখছি না জমিদার মশাই, আপনারা ঈশ্বরের নাম করুন। জবা মা, জবা মা রে। জবা জবা, আমি এসেছি। তোমার যদু এসেছে তোমার কাছে, এবার সব ঠিক হয়ে যাবে। তোমাকে নিয়ে আমি সব পীঠস্থান ঘুরবো জবা। তুমি কিছুতেই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে এভাবে কিছুতেই ছেড়ে চলে যেতে পারো না। কর্তা, যদু যা করেছে আপনি ভাবতেও পারবেন না। আমি ভাবতে চাইও না। যদু পণ করেছে কর্তা যে সতীর 51 পিঠে জবাকে নিয়ে পুজো দেবে। জবাকে সুস্থ করে তবেই নাকি ও ফিরবে। জবাকে নিয়ে পিঠে পিঠে হত্যে দিয়ে বেড়াচ্ছে। কি কি বলছো তুমি? জবা জবা, আমার চোখ মেলেছো তুমি?
তোমাকে সুস্থ করার জন্য সেই কবে থেকে আমি পীঠস্থান করছি। এবার আমার সঙ্গে ঘরে ফিরে যাবে না? যাবে না জবা? ওঠো, চলো আমাদের সেই ছোট্ট ঘরে ফিরে যাই। আর ভয় নেই, আর কোনো ভয় নেই জবা, আর কোনো ভয় নেই। চলো। আমি অনেক অপরাধ করেছি রে মা। বাবা। হ্যাঁ রে মা, পারলে তুই এই বাবাটাকে ক্ষমা করিস। যদুকে ভুল বুঝে আমি তোদের অনেক কষ্ট দিয়েছি রে মা, অনেক অপমান করেছি। আজ আমি প্রাণ ভরে তোদের আশীর্বাদ করছি। খুব সুখী হবি, খুব খুব সুখী হবি তোরা। আমিও এবার থেকে মন দিয়ে সংসার করব বাবা, যাত্রা ছেড়ে দেব। কি? না বাবা না, যাত্রা তুমি ছাড়বে কেন? অভিনয় যে তোমার রক্তে। একদিন তুমি অনেক অনেক বড় অভিনেতা হবে। আর তুমি অভিনয় ছেড়ে দিলে আমার জবা মা যে দুঃখ পাবে বাবা। যাত্রা তুমি করবে বাবা। দেখো গিন্নি, দেখো দুজনে যেন সাক্ষাৎ শিব আর সতী। দেখে চোখ আমার জুড়িয়ে যাচ্ছে। ঠিকই বলেছ, দুটিতে যেন এভাবেই সারা জীবন সুখে থাকতে পারে। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো খুব মজার একটা গল্প, একটা চিংড়ির গল্প। সে থাকতো ওই পুকুর ধারের ও পারে। তার ছিল ভীষণ অহংকার। তারপর একদিন ঘটে গেল একটা ঘটনা। কি রে চিংড়ি, তোর খবর কি? এরকম একা একা বসে কি ভাবছিস? ইস ছি, তোমরা যাও, তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই না। কেন রে চিংড়ি, আমরা কি এমন করলাম যে এরকম করে আমাদের বলছিস? তোমরা সবাই কিরকম বিচ্ছিরি দেখতে, কালো, পেট মোটা। তোমাদের দেখতে ইচ্ছে করে না আমার। হ্যাঁ, আমরা তো এরকমই দেখতে, তাতে কি হবে? সেই জন্যই তো তোমাদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। আমি কত সুন্দর, তোমাদের মতন কালো আর পেট মোটা নই। শুধু সুন্দর হয়ে কি করবি? তোর তো কোনো বন্ধুই নেই, একা একা বসে থাকিস। আমাদের দেখ, আমরা সবাই কি সুন্দর, একসঙ্গে ঘুরে আনন্দ করি, কত গল্প করি। আমার তোমাদের মতন একটা কুৎসিত বন্ধুর কোনো দরকার নেই। আমি একাই সুন্দর, ঠিক আছে? না হলে আমাকেও তোমাদের মতন এরকম বাজে দেখতে হতো। ইস, আমি তো ভাবতেই পারছি না। এত অহংকার ভালো নয় রে চিংড়ি। মনে রাখিস, তুইও কিন্তু আমাদেরই মতন একটা পোকা মাত্র। একদম না, আমি মোটেই পোকা নই। আমি হলাম চিংড়ি মাছ। আমার কত দাম জানো? পোকা হলে তোমরা, আমি হলাম জলের মাছ। শোন বোকা চিংড়ি, জলে থাকলে কেউ মাছ হয়ে যায় না। যে পোকা, সে পোকাই থাকে। তখন থেকে খালি বাজি কথাই বলছো। যাও তো, বেশি কথা বলো না, ভালো লাগছে না আমার। একটু দুপুরবেলা খাবার খেয়ে বিশ্রাম নিতে যাব, অমনি তোদের চিৎকারে আমার ঘুমটা গেল ভেঙে। কি তখন থেকে তোরা এত বক বক করছিস বলতো? খুব ভুল হয়ে গেছে মাছ দাদা, কান বলছি, আর এরকম হবে না। বেশ হয়েছে বকুনি খেয়েছো। দেখো না, আমিও একটু পুকুর ধারে এসে বসেছি, আর অমনি আমার কাছে এসে বাজে বাজে কথা বলতে শুরু করে দিল। আর হ্যাঁ চিংড়ি, তুইও বা এখানে কি করছিস শুনি? যা যা, নিজের জায়গায় চলে যা, এখানে এসে ঝামেলা করিস না। মানে এটাই তো আমার জায়গা, আমিও তো এখানেই থাকি। না না, এখন থেকে সব পোকামাকড়দের জন্য আলাদা ভেরি করে দেওয়া হয়েছে। এবার থেকে তোরা সব ওখানেই থাকবি, বুঝলি? খবরদার এই পুকুরের জলে আসবি না।
তোদের জন্য আমাদের মাছেদের থাকা দায় হয়ে গেছে। কিরে চিংড়ি, এবার কি বলবি? আর যাই হোক, তবে তোদের সঙ্গে আমি কোনোদিনও মিশবো না, বুঝলি? কি সুন্দর একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছি। ইস, যদি ধরতে পারি তাহলে আজকের সারা দিনের ভোজনের আয়োজনটা খুব ভালো করেই সেরে ফেলা যাবে। না, কাউকেই তো আশেপাশে দেখতে পাচ্ছি না। অন্য কেউ এসে চিংড়িটাকে নিয়ে যাওয়ার আগেই আমি ওর কাছে চলে যাই। লোভ আমি সামলাতে পারছি না। এই রে, কাক মহাশয় যে, তা আপনি হঠাৎ? তোকে দেখে আমি যে আর থাকতে পারলাম না রে চিংড়ি, তাই আমি চলে এলাম। আর আজ তুই হবি আমার মহাভোজ। এসব কি বলছো তুমি কাক মহাশয়? আমি তোমার থেকে কত ছোট, আমাকে মেরো না এখনই। তাতে কি হয়েছে রে চিংড়ি? ছোট তো কি হয়েছে? ছোট বলেই তো তোকে খেলে কি সুস্বাদু খেতে হবে। আমার সেটা ভেবেই আমার জিভে জল আসছে। আরে চিংড়ি, তুই এখনই জলে ঝাঁপ দে। না না, মাছ কাকা তো জলে যেতে বারণ করে গেলেন। আমি এবার কোথায় যাব? আয় আয় আমার পেটের ভেতরে আয়। দাঁড়া তো, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, গেলাম রে, পাটা জ্বলে গেল। কি কেমন লাগলো? কে 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 কথা বলছে? কে কে? এই যে এইখানে দেখো, তোমার পায়ের কাছে। আমি পিঁপড়ে। পিঁপড়ে? তুই আমাকে কেন কামড়ালি? আহা, কারণ আছে তাই কামড়েছি। কারণ? কারণটা কি কারণ শুনি? তুমি তো শুধু নোংরা জিনিস খেয়ে বেড়াও। হ্যাঁ, তবে তোর কি হলো? ও সব নোংরা জিনিস খাও, অথচ ভালো করে মুখ পরিষ্কার করো না, দাঁত মাজো না। আর চিংড়ি তো এত সুন্দরী। হ্যাঁ, তবে তোর কি হলো? উফ, এখনো বুঝলে না? তোমার ওই নোংরা মুখে এত সুন্দর চিংড়িকে খেলে তার কোনো স্বাদ পাবে? তোমার তো পুরো ভোজনটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব? আগে যাও, ভালো করে দাঁত মুখ পরিষ্কার করে এসো, তারপর চিংড়িকে খাও। তুই একদম ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। এবার আমি কি করব? কাক যে এবার এসে আমায় খেয়ে ফেলবে, আর জলে গেলে মাছ আমাকে তাড়া করবে। এবার আমি কি করি? আহা আহা, চিংড়ি এত ভয় পাস না, দেখ না এবার কি হয়। খবরদার, আমার কাছে আসবি না। তোর এই নোংরা মুখ আমার কাছে আনবি না। কিন্তু মুখ না ধুলে আমি যে চিংড়ি খেতে পারবো না। সেসব আমি জানি না। ওই নোংরা মুখ আমার গায়ে লাগাবি না। তাহলে আমি এখন কি করব? আগে কুমোরের কাছ থেকে জলের ভাঁড় নিয়ে আয়, তারপর ওই ভাঁড়ে করে জল তোল, বুঝলি? বেশ, আমি এক্ষুনি কুমোরের কাছ থেকে জলের ভাঁড় আনছি। কা কা
এই দুপুরবেলা কোথায় পাবো কুমোরের সন্ধান? ওই তো দেখা যাচ্ছে। যাই জলের ভাঁড় নিয়ে আসি। ও কুমোর ভাই, বাড়ি আছো? কে রে এই ভর দুপুর বেলায় জ্বালাতে এলি? আমি গো আমি। আমাকে একটু উপকার করো না ভাই। আমার একটা ভাঁড় চাই। ভাঁড়ে করে জল নিয়ে মুখ ধুয়ে চিংড়ি ভোজনে যাই। কি সুন্দর একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছি। ইস, যদি ধরতে পারি তাহলে আজকের সারা দিনের ভোজনের আয়োজনটা খুব ভালো করেই সেরে ফেলা যাবে। তুমি তো শুধু নোংরা জিনিস খেয়ে বেড়াও। হ্যাঁ, তাতে তোর কি হলো? ও সব নোংরা জিনিস খাও, অথচ ভালো করে মুখ পরিষ্কার করো না, দাঁত মাজো না। আর চিংড়ি তো এত সুন্দরী। হ্যাঁ, তাতে তোর কি হলো? উফ, এখনো বুঝলে না? তোমার ওই নোংরা মুখে এত সুন্দর চিংড়িকে খেলে তার কোনো স্বাদ পাবে? তোমার তো পুরো ভোজনটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব? আগে যাও, ভালো করে দাঁত মুখ পরিষ্কার করে এসো, তারপর চিংড়িকে খাও। তুই একদম ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। না না, এখন ওসব হবে না। যা ছিল মাটি সবটাই তার হয়েছে থালা গ্লাস বাটি। আগে নিয়ে এসো মাটি, তারপর কথা হবে বাকি। বেশ, তবে যাই নিয়ে আসি মাটি, তবেই আমি মুখ ধুয়ে চিংড়ির স্বাদ পাবো খাঁটি। হ্যাঁ, আগে গিয়ে মাটি নিয়ে আয়, তারপর ভাঁড় বানিয়ে দেবো। এই তো চারিদিকে কত মাটি, যাই গিয়ে মাটি নিয়ে আসি। আরে আরে, এ তুই কি করছিস রে কাক? আমি মাটি তুলছি। মাটি তুলে কি করবি? মাটি দিয়ে ভাঁড় গড়ে, ভাঁড় দিয়ে জল তুলে, সেই জলে মুখ ধুয়ে পেট ভরে চিংড়ি খাবো। ও তাই বল। তাই এইভাবে মাটি নিলে তোর তো মাটি তুলতেই সারা বছর লেগে যাবে। বাকি কাজ করবি কখন? তাহলে কি করব? কামার বাড়ি যা, ওখানে গিয়ে কোদাল নিয়ে আয়। কোদাল দিয়ে মাটি তুলে নিয়ে যা, তবে তো তোর কাজ তাড়াতাড়ি হবে। ভালো বুদ্ধি দিয়েছো বাটি ভাই। আমি এক্ষুনি যাই কামার বাড়ি, নিয়ে আসি কোদাল। ওই তো একটা কামারশালা দেখতে পাচ্ছি, যাই গিয়ে কোদাল নিয়ে আসি। কামার দাদা, বাড়ি আছো? ও কামার দাদা, বাড়ি আছো? এই কে রে, এই সময় এসে বিরক্ত করছিস? আরে আমি গো আমি, শ্রী চতুর কাক মহাশয়। তা এই সময়ে আমার বাড়িতে কি মনে করে এলি? যদি একটা কোদাল দাও খুব ভালো হয় কামার দাদা। কোদাল? কি করবি তুই কোদাল দিয়ে? কোদাল দিয়ে মাটি খুঁড়ি, সেই মাটিতে গড়ি ভাঁড়, সেই ভাঁড়েতে তুলি জল, জলেতে মুখ ধুই, মুখ ধুয়ে খাই পেট ভরে চিংড়ি। কা কা কা, কি সুন্দর একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছি। ইস, যদি ধরতে পারি তাহলে আজকের সারা দিনের ভোজনের আয়োজনটা খুব ভালো করেই সেরে ফেলা যাবে। তুমি তো শুধু নোংরা জিনিস খেয়ে বেড়াও। হ্যাঁ,
হ্যাঁ, দাদা তোর কি হলো? ও সব নোংরা জিনিস খাও, অথচ ভালো করে মুখ পরিষ্কার করো না, দাঁত মাজো না। আর চিংড়ি তো এত সুন্দরী। হ্যাঁ দাদা তোর কি হলো? উফ, এখনো বুঝলে না? তোমার ওই নোংরা মুখে এত সুন্দর চিংড়িকে খেলে তার কোনো স্বাদ পাবে? তোমার তো পুরো ভোজনটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব? আগে যাও, ভালো করে দাঁত মুখ পরিষ্কার করে এসো, তারপর চিংড়িকে খাও। তুই একদম ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। ওই নোংরা মুখ আমার গায়ে লাগাবি না। তাহলে আমি এখন কি করব? আগে কুমোরের কাছ থেকে জলের ভাঁড় নিয়ে আয়, তারপর ওই ভাঁড়ে করে জল তোল, বুঝলি? বেশ, আমাকে একটু উপকার করো না ভাই, আমার একটা ভাঁড় চাই। না না, এখন ওসব হবে না। যা ছিল মাটি সবটাই তার হয়েছে থালা গ্লাস বাটি। আগে নিয়ে এসো মাটি, তারপর কথা হবে বাকি। বেশ। আরে আরে, এ তুই কি করছিস রে কাক? আমি মাটি তুলছি। তাই এইভাবে মাটি নিলে তোর তো মাটি তুলতেই সারা বছর লেগে যাবে, বাকি কাজ করবি কখন? তাহলে কি করব? কামার বাড়ি যা, ওখানে গিয়ে কোদাল নিয়ে আয়, কোদাল দিয়ে মাটি তুলে নিয়ে যা, তবে তো তোর কাজ তাড়াতাড়ি হবে। ভালো বুদ্ধি দিয়েছো মাটি ভাই। কিন্তু আমার কাছে যে নাই আগুন, আগুন ছাড়া কোদাল বানাই কি দিয়ে? আগুন নাই, তাহলে এখন উপায়? তুই যদি আনতে পারিস আগুন, তাহলে ওটা একটা কিছু হয় উপায়। আমি আনবো আগুন। কেন পারবি না? হ্যাঁ পারবো বইকি, তবে যাই নিয়ে আসি আগুন। না, আমার বোধহয় চিংড়ির স্বাদ পূরণ হলো না। আরে আমি তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে গ্রামের কারুর বাড়ি থেকেই তো আমি আগুন নিয়ে যেতে পারি। কে আছেন বাড়িতে? একটু বেরিয়ে আসবেন, আমার যে খুব দরকার। ও বাপরে বাপরে বাপ, সব একটু দু চোখের পাতায় এক করেছি। ও আর অমনি কে রে এসে আমার কাঁচা ঘুমটা ভাঙালি? আমি গো কর্তা মশাই, রাগ করো না, আমার খুব বিপদ। ও বাবা, এই সময় কাক বাবাজি, কি ব্যাপার, কি হলো তোমার? আমাকে আমাকে একটু আগুন দিতে পারো? আগুন? আগুন দিয়ে কি করবি তুই? আগুন পেলে কোদাল বানাই, তা দিয়ে মাটি খুঁড়ি, সেই মাটিতে ভাঁড় গড়ি, সেই ভাঁড়িতে জল তুলে মুখ ধুয়ে চিংড়ি ভোজন করি। আমার বাড়িতে যে কাঠ নাই, কাঠ ছাড়া আগুন জ্বালাই কিভাবে? তাহলে এবার কি হবে? নিয়ে আয় কাঠ, পেয়ে যাবি আগুন। ঠিক আছে, আমি কাঠ নিয়ে এক্ষুনি আসছি। এই তো এত কাঠ, এইগুলো নিয়ে গেলেই আগুন পেয়ে যাব। আরে কি করছিস তুই কাক? কাঠ নিয়ে যাচ্ছি, আগুন পাবো, সেই আগুনে কোদাল হবে, সেই কোদালে মাটি খুঁড়ে ভাঁড় হবে, সেই ভাঁড়েতে জল নিয়ে মুখ ধুয়ে চিংড়ি খাবো। কিন্তু আমি তো আগুনের জন্য নই, আমাকে দিয়ে শুধু জিনিসপত্র বানানো হয়, খাট, আলমারি, এইসব। আগুনের জন্য কাঠ পেতে হলে তোকে বনের ভেতরে যেতে হবে, সেখানে আছে অনেক জ্বালানি কাঠ, সেই কাঠে আগুন জ্বলবে। বেশ, তবে যাই। কোন গাছের কাঠ যে নেব ঠিক করতে পারছি না।
যাই ওই সামনের যে গাছটা আছে সেই ডালটা বরং নিয়ে আসি। কিরে কাক, এখানে কি করছিস? কাঠ দিয়ে আগুন ধরাই, তাতে কোদাল বানাই, কোদালে মাটি খুঁড়ে ভাঁড় করি, তাতে জল তুলে মুখ ধুয়ে পেট ভরে চিংড়ি খাই। আগুন জ্বালাতে হলে মাটিতে যে শুকনো ডালগুলো পড়ে আছে সেগুলো নিয়ে যা, সবাই ওগুলোই নিয়ে যা। ঠিক আছে, তবে তবে আমি ওই ডালগুলোই নিয়ে যাচ্ছি। আসুন আসুন, দেখুন আমি কাঠ এনেছি। ও এসেছিস, দে। এই নে তোর আগুন, কিন্তু তুই নিবি কি করে? আমার মুখে দিয়ে দাও, চিংড়ি খাওয়ার জন্য আমি সব করতে পারি। কি আনন্দ আকাশে বাতাসে, চিংড়ি ভাজার গন্ধ নাকে ভেসে আসে। এবার আমার আর রক্ষে নেই, আমার এত সুন্দর রূপ আর কেউ দেখতে পাবে না। ওই মোটা কালো কাকের পেটে শেষে আমাকে ভোজন হয়ে যেতে হবে। তুই এই নাকে কান্না একটু থামা না। তুই আর কি বুঝবি আমার কষ্ট। এখনো যখন কাক এলো না, আর মনে হয় ও আসবে না। ওই তো কাক উড়ে আসছে, আর আমাকে কেউ বাঁচাতে পারবে না গো। দেখলি তো চিংড়ি, যারা বেশি লোভ করে তাদের এই অবস্থাই হয়। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বেশি লোভও যেমন ভালো নয়, তেমনি বেশি অহংকারও ভালো নয়। আমি খুব ভুল করেছি তোমাদের অপমান করে। আজ থেকে তুমি আমার সত্যিকারের বন্ধু। তুই সত্যি বলেছিস চিংড়ি, আমরা তোর বন্ধু। শোনো সবাই, আজ থেকে আমাদের নতুন বন্ধু হলো চিংড়ি। এরপর আর কোনোদিন পিঁপড়ে আর চিংড়ির মধ্যে ঝগড়া হয়নি। মাল্যবান প্রভু। সোমালি প্রভু। মালি প্রভু। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তোমাদের 3 ভাইয়ের তপস্যায় বৎস।
বলো তোমাদের কি প্রত্যাশা আমার কাছে? প্রভু, আমরা আপনার অনুগত ভক্ত। খুশি হয়ে আপনি আমাদের যাই বর দেবেন আমরা তাতেই খুশি হব। হ্যাঁ প্রভু। তোমাদের এই নির্লোভ মনোভাব আরো প্রসন্ন করলো আমাকে। তোমাদের বরদান করছি আমি, চিরজীবী হবে তোমরা। তোমরা হবে অপরাজেয়, শত্রুদের নিমেষেই ধ্বংস করবে তোমরা। তোমরা হবে প্রভূত প্রতাপশালী, আর তোমরা তিন ভাই এইভাবেই সর্বদা একে অপরের প্রতি অনুরাগী থাকবে। দু বছর খরার পর কি সুন্দর সোনালি ধান ফলেছে, তাই না? ভাইরে ঠিকই বলেছিস। এতদিন পরে ছেলে মেয়েদের একটু ভালো করে খাওয়াতে পড়াতে পারবো। এইরকম ভাবে আগুনে সবকিছু দাউ দাউ করে জ্বলতে দেখতে আমার কিন্তু খুব ভালো লাগছে রে। দেখ, সব কটাকে কিরকম পিঁপড়ের মতো দেখতে লাগছে দেখ। মোটেই তো পিঁপড়েই তো। আমাদের সামনে এখন ত্রিভুবনের সব প্রাণী পিঁপড়ের সমান। সবাই তো এখন আমাদের ভয়ে কাঁপছে। আমরা অমর, আমরা অজেয়। এবার সেই ভয় দেখিয়ে আমাদের আরো একটা কাজ করতে হবে। আরো কাজ? কি কাজ? স্বর্গরাজ্যে চলো আমার সাথে। হে প্রভু বিশ্বকর্মা। মাল্যবান, সুমালি, মালি। আমাদের দেখে বোধহয় ভয় পেয়েছেন দেব। না, কোনো চিন্তা নেই। এইবার আমরা আপনার তৈরি কোনো মূর্তি নষ্ট করব না। আমাদের জন্য এবার আপনাকে শুধু একটা ছোট্ট কাজ করে দিতে হবে মাত্র। কি কাজ? আমাদের একখানা অপূর্ব প্রাসাদ নগরী চাই। কারণ আমরা তিন ভাই ঠিক করেছি খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। যেখানে থাকবে প্রমোদ ভবন, সাজানো বাগান আর নৃত্য মঞ্চ। একদম ওই ইন্দ্রের অমরাবতীর মতো। না, অমরাবতীর মতো কি করে হবে? তা হয় না। তাই নাকি? তাহলে তোমার হাতে গড়ার কোনো কিছুই ত্রিভুবনে আমরা আস্ত রাখবো না।
না 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 না, এরকম করো না, এরকম করো না, তোমরা দয়া করো। ঠিক আছে, অমরাবতীর মতো একটা প্রাসাদ নগরী তোমাদের জন্য আমি তৈরি করে দেব। নাও, এই হলো তোমাদের প্রাসাদ নগরীর মূল প্রাসাদ। তোমাদের তিনজনের জন্য ব্যক্তিগত নৃত্যালয় এবং প্রমোদ উদ্যান আছে এর ভেতরেই। বাহ, খুব সুন্দর হয়েছে, অপূর্ব। এবার আমি আসি। সবই তো হলো, এবার একটা বিয়ে করলে কেমন হয়? হ্যাঁ, তা তো করাই যায়, তবে তার আগে 3 জন মেয়ে দরকার। আর আমাদের 3 ভাইয়ের মধ্যে কখনো বিরোধ না তৈরি করতে পারে এমন মেয়ে দরকার আমাদের। তারাও যদি আমাদের 3 ভাইয়ের মতোই 3 বোন হয় তাহলে তো খুবই ভালো হয়। এরকম 3 জন সুন্দরীকে আমি চিনি। কারা? নর্মদা নামে স্বর্গে যে গান্ধর্বী আছে, তার 3 মেয়ে আছে। খুব সুন্দরী তারা, খুব সুন্দরী। কিন্তু আমাদের সাথে নর্মদা কি তাদের বিয়ে দেবেন? ত্রিভুবনে এমন সাহস কারো নেই যে আমাদের কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। মাল্যবানের গলায় মালা পরাও সুন্দরী। সুমালীকে মালা পরাও কেতমতি। বসুধা, মালির গলায় মালা পরাও। আমি আমার 3 কন্যাকে তোমাদের হাতে সম্প্রদান করলাম। তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। তোমাদের শুভ বুদ্ধি জাগ্রত হোক, আশীর্বাদ করি। মেয়েদের আমাদের হাতে সম্প্রদান করা ছাড়া আপনার তো কোনো উপায়ই ছিল না গান্ধর্বী নর্মদা। কি হলো, হঠাৎ থামলি কেন? দেখ দেখ, এদিকে দেখ। চল বলছি, চল চল। কে 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 এসেছে? কে? কারা? কারা তোমরা? কারা? কি করছো? কি করছো এইসব? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও ওদের, ছেড়ে দাও। তোর এত বড় সাহস ব্রাহ্মণ, তুই কিনা আমাদের বাধা দিস? এই মালি, এটাকেও নিয়ে চল। ভোজের পাতে আজ একেও খাবো। বাঁচাও, 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 আমাকে বাঁচাও, 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 বাঁচাও। এই অনাচার বন্ধ করুন দেবাদিদেব, এই পাপ আর সহ্য হচ্ছে না। আপনাদের এত বিচলিত কেন মনে হচ্ছে? কি হয়েছে পবনদেব? একটু বিস্তারিত বলুন আমাকে। প্রভু, প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ ধন্য 3 অসুর মাল্যবান, সুমালী এবং মালির অত্যাচারের কথা তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, শুনেছি। তাদের ধ্বংসলীলার কথা বিশ্বকর্মা ও দেবর্ষি নারদ আমায় বলেছেন। এবারে যে তারা সীমা ছাড়াচ্ছে, তাদের অনাচার চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে প্রভু। কি? তাদের এত অধঃপতন হয়েছে? মানুষ, পশু, পাখি সকলেই ওদের অত্যাচারে অতিষ্ঠ।
শুধু শুধু হত্যাতেই তারা থেমে থাকেনি প্রভু, সেই গোব্রাহ্মণ দিয়ে তারা নিজেদের ভোজন সম্পাদন করেছে। তাদের ওপর আমার এই ক্রোধাগ্নি পড়লে তাদের সাথে সাথে আরো অনেক কিছু ধ্বংস হয়ে যাবে। তাই আমি কিছু করব না। আপনারা বরং ভগবান বিষ্ণুর শরণাগত হন। যথা আজ্ঞা মহাদেব। শুনলেন তো প্রভু সবই। এর একটা বিহিত করুন, আপনি কৃপা করুন প্রভু। এই অনাচার একমাত্র আপনিই বন্ধ করতে পারেন। আমি দেবর্ষি নারদের মুখে আগেই কিছুটা শুনেছিলাম। ওদের অন্তিম সময় আসন্ন। ওই 3 দুরাত্মাকে কালই আমি সম্মুখ সমরে পরাস্ত এবং বধ করব। নিশ্চিন্তে থাকুন আপনারা। অসংখ্য ধন্যবাদ প্রভু। একবার পাতাল রাজ্য থেকে আজ ঘুরে এলে কেমন হয়? যাওয়া হয়নি অনেকদিন। সবার মনের ভয়টাকে তো রাখতে হবে। প্রণাম প্রণাম প্রভু। কি খবর এনেছো বলদূত? স্বর্গরাজ্য থেকে খবর পেয়েছি প্রভু, আপনাদের বধ করবার জন্য শ্রী বিষ্ণু শরণাপন্ন হয়েছেন দেবতারা, আর সম্মুখ সমরে আপনাদের বধ করবেন বলে কথা দিয়েছেন শ্রী বিষ্ণু। এত সাহস ওই ভীতু দেবতাদের আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে! উচিত শিক্ষা দিতে হবে ওই দেবতাদের। হ্যাঁ, স্বর্গরাজ্যেই আজ আক্রমণ করি চলো তাহলে, পাতাল রাজ্য নয়। দিন দিন এই 3 রাক্ষসের অত্যাচারে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠছিল। প্রভু বিষ্ণু এবার এদের উপযুক্ত শাস্তি দেবেন। মূর্খ দেবতার দল! আমরা তার আগে তোদের উপযুক্ত শাস্তি দেব। দাঁড়া বলছি, যাচ্ছিস কোথায় ভেতর দল? দাঁড়া! ওই 3 অসুর দেবতাদের উপর আক্রমণ করেছে দেখছি। সর্বনাশ! দেবতারা এদের নিষ্ঠুরতার থেকে রক্ষা পাবে না। না না না, আর দেরি নয়, আর দেরি নয়। এক্ষুনি আমায় ভগবান বিষ্ণুকে সব সংবাদ দিতে হবে। হ্যাঁ প্রভু 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 প্রণাম প্রণাম প্রভু। মাল্যবান, সুমালি আর মালি স্বর্গরাজ্য আক্রমণ করেছে। সে কি? হ্যাঁ প্রভু, হ্যাঁ, দেখলাম কয়েকজন দেবতাকে তাড়া করেছে ওই অসুর মালি। আপনাকে ভয় পেয়ে স্মরণ করছে তারা। বোধহয় এদিকেই আসছেন। আপনি রক্ষা করুন প্রভু, আপনি রক্ষা করুন। এক্ষুনি যাচ্ছি আমি, এক্ষুনি যাচ্ছি। তোরা আমাদের হারাবি? দাঁড়া বলছি। ডাক তোদের বিষ্ণুকে। কোথায় তিনি? ডাক তাকে। মালি, সাবধান! আর এক পায়ে গেলেই আমি তোমায় এখানেই হত্যা করব। তোমরা অনাচারের সব সীমা অতিক্রম করেছো। এই ভীরু দেবতাদের বাঁচাতে এসে গেছিস তুই। আমার হাত থেকে আগে নিজেকে বাঁচা। দেবতাদের না হয় তারপর বাঁচাবি।
তবে এক্ষুনি ওকে মুক্ত করো মাল্যবান। বিষ্ণু যে এতদিন পরে তাহলে নিদ্রা ভঙ্গ হলো, কি বলো? মাল্যবান, নিদ্রাভঙ্গ অনেক আগেই হয়েছে আমার। তোমার ভাই মালির অন্তিম নিদ্রার ব্যবস্থা করে এলাম। মানে 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 তোমরা এক্ষুনি যদি রণে ভঙ্গ না দাও, তবে মালির মস্তকের মতো আমার পায়ের সামনে এসে পড়বে তোমাদের দুজনের মস্তক। আমাদের ভাইকে তুই হত্যা করেছিস, এত বড় সাহস তোর! রে সুমালি, পুড়ে যাচ্ছে রে, পুড়ে যাচ্ছে। মাল্যবান, 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 পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। ভাই মাল্যবান, এখন কেমন আছো? এতদিনে শরীরের জ্বালাটা কমে গেছে এই পাতাল রাজ্য থেকে, কিন্তু প্রতিশোধটা যতদিন না নিতে পারছি, মনের জ্বালাটা ততদিন কমবে না রে ভাই। এখন চাইলেও তো নিজেদের লঙ্কাপুরীতে ফিরে যেতে পারবো না। প্রতিশোধ তো দূরের কথা, এভাবে আর কতদিন যে পাতাল রাজ্যে লুকিয়ে থাকতে হবে কে জানে। কেন ফিরতে পারবো না? কেন? আপন লঙ্কাপুরী, সেখানে আবার কিসের ভয়? লঙ্কাপুরী আর আমাদের নেই মাল্যবান। এখন আমাদের লঙ্কাপুরীর রাজা বিশ্বশ্রবা মুনির পুত্র কুবের। ভগবান বিষ্ণুর নির্দেশ, ওই দেখো, ওই দেখো। লঙ্কাধিপতি বিশ্বশ্রবা মুনি পুত্র রাজা কুবের রাজসভায় পদার্পণ করছেন। জয় রাজা কুবের, জয় জয়।